আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমিস্ট্রি সিম্পলিফাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি শুরু করতে যাচ্ছি আমাদের কেমিস্ট্রি প্রথম অধ্যায় রসায়নের ধারণা। এই অধ্যায় থেকে আমাদের যেসব টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমরা পড়ব এবং কেমিস্ট্রি কিভাবে সূত্রপাত হয় এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে কেমিস্ট্রি কিভাবে আমাদের জীবনের সাথে জড়িত আছে সেই সব বিষয় নিয়ে আমরা আজকে জানব। আমি আছি আপনাদের সাথে অরণ্য হক। আপনারা ভিডিওটি কন্টিনিউ করে আমার সাথে থাকুন। আমরা জানি যে আমরা নিত্য প্রয়োজনীয় যেসব খাবার খাই, ধরেন আমরা পাউরুটি খাই, সেটা কিভাবে প্রক্রিয়াজাত হয়ে আমাদের জীবনের একটি খাদ্যের অংশ হিসেবে পরিণত হয়েছে, এগুলো সব কিছুই হচ্ছে কেমিস্ট্রি বা রসায়নের অংশ। ঠিক তেমনভাবে আমরা জাহাজ শিল্প দেখেছি বা বিভিন্ন সাইকেল চালানো, আমরা অনেকেই সাইকেল চালানো পারি। সাইকেল অনেক দিন ধরে যেমন ঘরে রেখে দিলে এই সাইকেলে মরিচা পড়ে, এই যে মরিচা পড়ার বিষয়টা, এটাও কিন্তু এক ধরনের রসায়নের অংশ। তাছাড়াও আমরা প্রতিনিয়তই বায়ুমণ্ডল থেকে অক্সিজেন সরবরাহ করি এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই সব কিছুই হচ্ছে জীববিজ্ঞানের অংশ হলেও কিভাবে এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ প্রতিনিয়তই আমাদের জন্য এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে ফল তৈরি করে থাকে, এই সবগুলোই কেমিস্ট্রির অংশ। আজকে আপনাদের সামনে আপনাদের বইয়ের আলোকে একটা মজার ঘটনা আপনাদের কাছে তুলে বলি। অনেক যুগ আগে মুসলিম দার্শনিকরা কি করেছিল, কপার, টিন, সীসা এবং কি কিছু ধাতু মিলিত করে তারা সোনা তৈরির একটা প্রচেষ্টা তৈরি করেছিল এবং তারা এমন একটি মহৌষধ তৈরি করতে চেয়েছিল যাতে মানুষের আয়ু বাড়ে। কিন্তু প্রকৃতপক্ষে এমন কোনো কিছুই আসলে তৈরি করা সম্ভব হয়নি। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও এটা তৈরি করতে পারেনি। পরবর্তীতে তারা আরও চিন্তা করলো যে তারা এইসব সোনা তৈরি করার জন্য তারা কপার, টিন বা সীসা মিশিয়ে এমন একটা সোনা। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন? এর একটা কারণ আপনাদের বইয়ের আলোকে যদি ব্যাখ্যা করি যে কাঁচা আমে বিভিন্ন প্রকারের জৈব অ্যাসিড থাকে। আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি যে জৈব যৌগ বিষয়টা কি, জৈব যৌগ বিষয়টা হচ্ছে কোনো একটা যৌগ যদি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়, তখন তাকে আমরা বলবো জৈব অ্যাসিড। কিন্তু আপনারা যদি বলেন যে কার্বন ডাইঅক্সাইড একটা জৈব অ্যাসিড কিনা, তখন আমি বলবো যে কার্বন ডাইঅক্সাইড কোনো জৈব অ্যাসিড নয়। এর কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাঝে শুধু কার্বন উপস্থিত, কিন্তু হাইড্রোজেন উপস্থিত নয়। ঠিক তেমনভাবে আপনারা যদি পানিকে বলেন H2O, এই জায়গায় শুধু হাইড্রোজেন উপস্থিত কিন্তু কার্বন নেই। জৈব অ্যাসিড হতে হলে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা সমন্বয়ে আমাদেরকে জৈব অ্যাসিড গঠন করতে হবে। এখন যদি আপনারা দেখেন যে কাঁচা আমে বিভিন্ন প্রকারের জৈব অ্যাসিড থাকে, আপনাদেরকে এই জায়গা থেকে মূলত জানতে হবে যে কাঁচা আমে কী কী ধরনের জৈব অ্যাসিড থাকে। যদি আপনারা একটু লক্ষ্য করেন যে কাঁচা আমে মূলত কি ম্যালিক অ্যাসিড বা বিভিন্ন প্রকারের কি সাকসিনিক অ্যাসিড বিদ্যমান থাকে, কিন্তু এই পরবর্তীতে যখন এটা মূলত একটু বায়োলজির পড়া, যেমন এগুলো পরবর্তীতে যখন পেকে যায়, কাঁচা আমটা যখন পেকে যায় তখন তার মাঝে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি হয়, তাই মূলত আমগুলা মিষ্টি হয়ে থাকে। কিন্তু আপনারা এখন বলতে পারেন এটা কিভাবে কেমিস্ট্রির অংশ হলো? কেমিস্ট্রির অংশ এই জন্য এটা হতে পেরেছে যে এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হয়। কি পরিবর্তনের মাধ্যমে হয়? রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এগুলো মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সৃষ্টি করে। আমরা কি জানি সবচেয়ে মিষ্টি জাতীয় পদার্থগুলোকে কি বলি? যেমন ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ মানে হচ্ছে ফলের যে উপাদান। গ্লুকোজ মানে কি? যেমন আপনারা অনেকে ক্লান্তি দূর করার জন্য গ্লুকোজ খেয়ে থাকেন। অবশ্যই বন্ধুরা তোমরা এটা জেনে খুশি হবে যে আমাদের মস্তিষ্কের খাবার কিন্তু একমাত্র গ্লুকোজ ও পানি, এছাড়া অথবা মিষ্টি জাতীয় পদার্থ। দেখবা তোমাদেরকে অনেকেই বলে যে মিষ্টি খেলে বুদ্ধি ভালো হয় অথবা ব্রেন ভালো থাকে। এর কারণ হচ্ছে আমাদের মস্তিষ্ক গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ছাড়া অন্য কোনো উপাদানই নিতে পারে না বা খাদ্যের উপাদান হিসেবে গ্রহণ হয় না। যেমন তোমরা আমিষ খেয়ে থাকবে, শর্করা খেয়ে থাকবে, এই উপাদানগুলো মূলত আমাদের শরীরের দৈহিক কাঠামো গঠন, এছাড়া আমাদের শরীরে যদি কোনো পুষ্টি উপাদানে ঘাটতি থেকে থাকে সেই সব উপাদানকে এগুলো বিল্ড আপ করে থাকে। এছাড়া গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কিন্তু আমাদের শরীরে তেমন এফেক্ট না পড়লেও কিন্তু আমাদের ব্রেইনে খুব ভালোভাবে স্মৃতিশক্তি ধারণ করে রাখার জন্য কি কাজে দেয়। এই জন্য ওই বিজ্ঞাপনে দেখে থাকবে যে গ্লুকোজের বিজ্ঞাপন দেয় যে শরীরে ক্লান্তি দূর হয়। এই কথা বলার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের মস্তিষ্ক যদি সবল থাকে, আমরা তো আমাদের দেহকে পরিচালনা করেই থাকি আমাদের মস্তিষ্কের মাধ্যমে। আমরা মস্তিষ্কে যে ইনস্ট্রাকশন দিব, মস্তিষ্ক যদি বলে যে আমার এখন ঘুম পেয়েছে, তাহলে দেখবা যে তোমার শরীর অটোমেটিকভাবে কি
নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ তোমার একটা মস্তিষ্কের খেলা বলতে পারো। ধরো তুমি এখন বললা যে আমার এই কাজটা করতেই হবে, মস্তিষ্ক তোমার খুব অ্যাক্টিভ, তখন দেখবা তুমি এই কাজটা করতে পারবা। কিন্তু তোমার মস্তিষ্ক যদি দুর্বল হয়ে যায়, যে তোমার আলসিমি লাগে, তার মানে তুমি বুঝতে পারবা যে তোমার মস্তিষ্ককে তুমি পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করছো না। তুমি মনে করতে পারো যে আমি তো প্রতিনিয়তই আমিষ খাই, আমি তো প্রতিনিয়ত শর্করা জাতীয় ভালো খাচ্ছি, তাহলে আমার কেন পুষ্টি হচ্ছে না বা আমার কেন স্মৃতিশক্তি বাড়ছে না, অথবা বলতে পারো যে আমার ব্রেনে তো মানে ঢাল কেন। এর কারণ হচ্ছে তোমরা প্রতিনিয়ত মিষ্টি জাতীয় উপাদানগুলো গ্রহণ করছো না। কিন্তু এর একটা সাইড এফেক্টও আছে। তোমরা যদি মিষ্টি জাতীয় উপাদান, এই মিষ্টি জাতীয় উপাদানটাকে বেশি গ্রহণ করো, তখন তো ওই জিনিসটা আবার তোমার শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু তোমার ব্রেনের জন্য কি আবার কি খুবই উপকারী। ব্রেনের জন্য কি খুবই উপকারী। এখন যদি আমরা আমাদের পরবর্তী কনসেপ্টটাতে চলে আসি, যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। তোমরা জানো অনেকেই কেরোসিনের গন্ধ নিতে খুব পছন্দ করে। তাছাড়া প্রাকৃতিক গ্যাস আছে যেগুলো মূলত আমাদের খনি থেকে উৎপাদন করতে হয়। আর মোমের দহন, মোম তো আমরা অনেক সময় কারেন্ট চলে গেলে আমরা মোমের ব্যবহার করে থাকি, এবং পরবর্তীতে আমি তোমাদেরকে এই টপিকটা পড়াবো যে মোম কঠিন, তরল এবং বায়বীয় তিনটি অবস্থায় কিভাবে একসাথে থাকতে পারে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় এটা তোমাদের পড়া আছে। আমি যখন দ্বিতীয় অধ্যায় পড়াবো তখন তোমাদেরকে এটা সুস্পষ্ট ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন আপাতত আমরা পড়ি কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। কেরোসিন প্রাকৃতিক গ্যাস এগুলো মূলত হাইড্রোকার্বন। এখন বন্ধুরা তোমরা বলতে পারো হাইড্রোকার্বন বিষয়টা কি। ওই যে বলেছিলাম হাইড্রোকার্বন হচ্ছে, কথাতেই দেখবা যে হাইড্রো আর কার্বন, অথবা তার মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের কোনো কিছু একটা সমন্বয় থাকবে। হাইড্রোকার্বন হচ্ছে যে হাইড্রোকার্বন বিষয়টা কি, এই যে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, যেটা আমি তোমাদেরকে মাত্র বললাম, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, তাই এগুলোর দহন ঘটে। দহন বলতে কি, দহন মানে হচ্ছে পোড়ানো। আর দহন মানে হচ্ছে পোড়ানো কার সাহায্যে পড়বে বন্ধুরা, অক্সিজেনের সাহায্যে। আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে, অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ধর্ম কি, কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না, একে অপরের বিপরীত। আমি যদি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা বিষয়টা। যেমন ধরো এই বিভিন্ন অফিস আদালতে যে কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার ব্যবহার করে, ওই জায়গায় যে সিলিন্ডারটা ব্যবহার করা অগ্নি নির্বাপক হিসেবে যে সিলিন্ডারটা ব্যবহার করা হয়, ওই জায়গায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে। কেন কার্বন ডাইঅক্সাইড থাকে ওই জায়গায়, কারণ কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হচ্ছে কি বন্ধুরা, যে কার্বন ডাইঅক্সাইড সে নিজে জ্বলবে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করবে না। ধরো অন্য একটা জিনিস, সে আগুন ধরে গেছে, তার ধর্ম কি, সে নিজে জ্বলবে কিন্তু অন্যকে সে উপরে উঠতে দিবে না। সে কি করবে, যখনই আগুনটা ধরে গেছে ওই জায়গায় স্প্রে করা হয় কার্বন ডাইঅক্সাইডের, সাথে সাথে আগুনটা নিভে যায়। কিন্তু অক্সিজেনের ধর্মটা কিন্তু পুরোপুরি বিপরীত। অক্সিজেনের ধর্মটা হচ্ছে সে নিজে জ্বলবে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তার কাজেই তোমরা বুঝে থাকবা যে যে জায়গায় আগুন ধরেছে ওই জায়গায় অক্সিজেন আছে, মাস্ট বি অক্সিজেন আছে, কারণ অক্সিজেন না থাকলে ওই জায়গায় কখনোই কি আগুন ধরতো না। এই দহন বলতে আমরা বুঝছি যে যে জায়গায় দহন ঘটানো হয় সেই জায়গায় অবশ্যই অক্সিজেনের একটা উপস্থিতি থাকবেই, মাস্ট বি। এখন এই অক্সিজেন, ধরো তোমরা একটা কাগজ পোড়াচ্ছ বা কোনো পাতা পোড়াচ্ছ, যাই পোড়াও না কেন, ওই জায়গায় পোড়ানোর সাথে সাথে একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, জলীয় বাষ্প উৎপাদন হবে, আরও বিভিন্ন তাপ শক্তি উৎপাদন হবে। যখন তুমি আগুন ধরাও, আগুনের উপরে যখন হাত দাও, দেখো না একটু তাপ শক্তি উৎপাদন হচ্ছে। অথবা তুমি আরেকটা জিনিস চিন্তা করো, কোনো কিছু ধরো তুমি পানি ফুটাচ্ছ, পানির নিচে কি জাল দিচ্ছ, পানিটা কি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে না। তুমি যদি এই ঢাকনাটা খুলে দাও, যে ঢাকনা দিয়ে তুমি পাতিলটিকে ঢেকে রেখেছিলে, ওই ঢাকনাটা যদি খুলে দাও, দেখবা যে জলীয় বাষ্পের অসংখ্য কণা ওই জায়গায় ভেসে উঠছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা, যে দহন মানে হচ্ছে অক্সিজেনের দহন কথাটা যদি থাকে তাহলে ওই জায়গায় অবশ্যই বুঝে নিবা যে ওই জায়গায় অক্সিজেনের উপস্থিতি আছে, অবশ্যই অক্সিজেনের উপস্থিতি থাকবে। এবং হাইড্রোকার্বন, এই সবগুলো উপাদান, এই যে প্রাকৃতিক গ্যাস বলো, কেরোসিন বলো, মোমের দহন বলো, সব কিছুই সম্পন্ন হয়ে থাকে কিন্তু আমাদের এই হাইড্রোকার্বনের জন্যই। কার জন্য সম্পন্ন হয়ে থাকে বন্ধুরা, এই হাইড্রোকার্বনের জন্যই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। আর দহন, এই হাইড্রোকার্বন থাকা মানেই হচ্ছে ওই জায়গায় দহন হবে, আর দহন থাকা মানেই হচ্ছে কি ওই জায়গায় অক্সিজেনের উপস্থিতি আছে। আর অক্সিজেনের উপস্থিতিতে যখন দহন করা হবে তাহলে ওই জায়গায় কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হবে, জলীয় বাষ্প উৎপাদন হবে, আলো এবং কি সাথে তাপ শক্তিও আমাদের উৎপন্ন হয়ে থাকবে। এখন তো তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়, কেন অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। মূলত এটা জানবে যে তোমরা যখন আরও বড় ক্লাসে পড়বে, বা তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এতটাই তীব্র যে তোমরা যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে বাস্তবে আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে, এটা যদি তোমার এক ফোঁটা আমাদের হাতের তালুতে পড়ে তাহলে আমাদের হাতের তালু ছিদ্র হয়ে যাবে। এতটাই পরিমাণে মানে অ্যাসিডিটির পরিমাণ এতটাই বেশি যে
এত ঘন হওয়ার জন্য, মানে এত শক্তিশালী একটা অ্যাসিড, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড মূলত ধরা হয় সালফিউরিক অ্যাসিডকে, কিন্তু আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা থাকে সেটাও কিন্তু অনেক একটা শক্তিশালী অ্যাসিড। আর এই জন্যই আমরা খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবো ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে প্রবেশ করে, মানে পাকস্থলীতে উৎপন্ন হয় এবং খাদ্যটাকে সহজেই হজম করে ফেলে। যদি তুমি নিয়মিত খাবার না খাও, ধরো তুমি মানে তোমার খাবার কথা হচ্ছে সকাল 10টায়, দুপুর 2টায় এবং রাত 9টার মাঝে, কিন্তু তুমি নিয়মত খাবারটা গ্রহণ করো না, তখন তোমার পাকস্থলীতে কী হবে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু তার নিয়ম অনুসারে, তোমার খাদ্য অভ্যাস অনুসারেই প্রতিদিন ওই নির্দিষ্ট টাইমেই কিন্তু নিঃসৃত হয়, আমাদের হরমোনের মতো বলতে পারো নিঃসৃত হচ্ছে। তুমি যখন এই মানে খাবারটা গ্রহণ করবে না, তখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন তোমার পাকস্থলীতে অন্য কোনো খাবার পাবে না, তখন তোমার এটা পাকস্থলীর যে তেল, আমরা যে খাবার বা ফ্যাট বলি, এটা কিন্তু আমাদের চর্বি, এই চর্বিতে আঘাত করবে। এক সময় এই চর্বিতে ততদিন পর্যন্ত আঘাত করতে থাকবে যতদিন পর্যন্ত ওই চর্বিটা গলে না যায়। এক সময় কি তুমি যখন এই ইরেগুলারিটি মানে মেনটেনভাবে খাবারটা গ্রহণ করবে না, ইরেগুলারিটি হবে, তখন কিন্তু এই পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তোমার চর্বিকে গলানো শুরু করবে। আস্তে আস্তে তোমার এই চর্বি গলে তোমার পাকস্থলীর যে মেইন যে ত্বক, তোমার পাকস্থলীর যে ত্বকটা থাকবে ওই ত্বকে আঘাত করবে। এর ফলেই আমরা তখন বলি যে আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, আলসার হয়েছে, এমন কিন্তু বলে থাকি। বুঝতে পারছো? গ্যাস্ট্রিক বলা যাবে না, গ্যাস্ট্রিক তোমার আছেই, পাকস্থলীকেই বলা হয়ে থাকে, কিন্তু তোমরা এই রোগটাকে বলতে পারো কি আলসার হয়েছে। এর থেকে আমাদের করণীয় কি? এর থেকে আমাদের করণীয় হচ্ছে আমাদের এই অ্যান্টাসিড, কারণ অ্যান্টাসিড হচ্ছে কি ক্ষার। আমরা কি জানি? আমরা মূলত জানি কোনো একটা রোগের যদি উপদ্রব হয় তার বিপরীত একটা জিনিস কিন্তু আমাদের দিতে হয়। যেমন আমাদের হাত যখন আমরা হাতে যখন তেল জাতীয় কোনো কিছু ধরি, তখন আমাদের হাতটা কিন্তু পিচ্ছিল হয়ে যায়। এই পিচ্ছিল হয়ে যাওয়া বিষয়টা হচ্ছে, ধরো অ্যাসিডের মতো চিন্তা করতে পারো। আবার আমরা এই পিচ্ছিলতা কাটানোর জন্য কিন্তু ক্ষার ব্যবহার করি। ক্ষার জিনিসটাই হচ্ছে কিন্তু আমাদের এই সাবান। এই সাবানটা হচ্ছে ক্ষার জাতীয় বস্তু। কাজেই আমরা বলতে পারি আমাদের পাকস্থলীতে যখন অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু আমরা এই ক্ষার জাতীয় এই অ্যান্টাসিডটা হচ্ছে আমাদের ক্ষার জাতীয় বিষয়বস্তু বা ক্ষার জাতীয় একটা ওষুধ। এটা খেলে প্রশমিত হয়ে যায়। ধরো দুইটা বড় পক্ষ যুদ্ধ করছে, যুদ্ধ করলে কিন্তু একসময় দেখা যাবে যে দুজনের সৈন্যই সমান পরিমাণে মারা গেল। এ পক্ষের সৈন্য সমান পরিমাণে মারা গিয়েছে, বি পক্ষের সৈন্যকে সমান পরিমাণে মারা গেছে। তখন দুই রাজা ঠিক করলো কি, আচ্ছা থাক, আমরা লড়াই করব না, আমরা একটা শান্তি চুক্তি করে নেই। আমরা এই জায়গায় একটা শান্তি চুক্তির মাধ্যমে আমরা আর যুদ্ধ না করে দেশে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখি। এই পাকস্থলীতে যখন অ্যান্টাসিডটা যায়, তখন এই অ্যাসিডটাও সেম কথা বলে যে অ্যান্টাসিড ভাই, আমার আর যুদ্ধ করার দরকার নাই আপনার সাথে, আসেন আমরা পেটে একটা শান্তি নিয়ে আসি, পাকস্থলীতে একটা শান্তি নিয়ে আসি। তখন দেখবেন যে অ্যান্টাসিড খাওয়ার ফলে আপনার একটু স্বস্তি বোধ হচ্ছে। এইটাই হচ্ছে মূলত মেইন কারণ। এই যে অ্যান্টাসিড থেকে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম কি পাচ্ছি আমরা, আরেকটা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটি যৌগ একত্রে অ্যাসিডকে কি করে থাকে? প্রশমিত করে থাকে। এই দুইটি যৌগই কি আমাদের একত্রে অ্যাসিডকে প্রশমিত করে থাকবে। এখন দেখি আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান বা এগুলো কিভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে। বায়ু মূলত আমাদের শরীরে কিভাবে রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন বায়ুতে প্রধানত কি থাকে? আমরা যেটা গ্রহণ করি অক্সিজেন থাকে। বায়ুতে আরও অন্যান্য অনেক উপাদান থাকে, যেমন বায়ুর প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন, কিন্তু নাইট্রোজেন তো আমরা আর গ্রহণ করি না, আমরা মূলত অক্সিজেনই গ্রহণ করে থাকি। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, এরপরে হচ্ছে অক্সিজেনের পরিমাণ বেশি। দ্বিতীয়ত আমরা যখন শ্বাস নিই বন্ধুরা, আমরা যখন শ্বাস গ্রহণ করি বা শ্বাস নেই, তখন হচ্ছে কি বায়ুতে অক্সিজেন শরীরের ভেতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে এবং শক্তি উৎপাদন করে। এটা কিভাবে করে? অক্সিজেন যে শরীরের ভেতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে, ওই যে আমি বলেছিলাম অক্সিজেনের কাজ হচ্ছে কি দহন করা বা জ্বালাও পোড়াও মারপিট করা, তার হচ্ছে কি কাজ? সে নিজে যাবে না, কিন্তু অন্যকে উস্কায় দেয়। ঠিক তেমনভাবে অক্সিজেনটা কী করে? আমাদের পাকস্থলীতে ওই খাদ্যের সাথে মিশে দহন, মানে একটা উত্তপ্ত আগুন ধরানোর মতো। আগুন তো আর ধরে না, মানে ওই রকম একটা রূপক অর্থে তোমরা চিন্তা করতে পারো, কাল্পনিক অর্থে, যে অক্সিজেন এই খাদ্যের উপাদানের সাথে বিক্রিয়া করে আমাদের দেহে শক্তি উৎপাদন করে। আর একটা জিনিস জেনে তোমরা অবাক হবে যে আমরা যে প্রতিনিয়ত যে খাবারটা গ্রহণ করি, এই খাবার থেকে যে পুষ্টি উপাদানটা পাই, এই পুষ্টি উপাদানটা আমাদের শরীরে উৎপন্ন হতে 5 দিন সময় লাগে। ধরো তুমি একটা ফল খেয়েছো, বা তুমি গরুর মাংস খেয়েছো বা খাসির মাংস খেয়েছো, যাই খেয়েছো না কেন, এর যে পুষ্টি উপাদানটা আছে, এই পুষ্টি উপাদানটা তোমার শরীরে উৎপাদন হতে 5 দিন টাইম লাগবে। কয়দিন টাইম লাগে? 5 দিন। কিন্তু তুমি যদি ধরো একটা খাবার খাচ্ছ, যে গরুর মাংস খাচ্ছ বা ভাত খাচ্ছ, ইনস্ট্যান্ট কিন্তু তুমি চলার শক্তি পাবে। এখন বলতে পারো যে আমি তো যদি এখন ভাত খাই, তাহলে আমি 5 দিন পরে হাঁটা চলাফেরা করতে পারবো কিনা যদি না খেয়ে থাকি? না বন্ধুরা, আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এই পুষ্টি উপাদানটা
তোমার শরীরে 5 দিন পরে উৎপাদন হবে, কিন্তু তুমি যে হাঁটাচলা করার যে শক্তিটা, এই শক্তিটা তুমি কিন্তু এই খাবার গ্রহণ করার পরেই পাবে। 5 দিন আগে খেয়েছো, এই 5 দিন আগের খাবার দিয়ে তুমি শক্তি উৎপাদন পাবা না, তুমি পুষ্টিটা পেতে পারো কিন্তু শক্তিটা পাবা না। আমরা সবাই জানি খাবার পানির অপর নাম জীবন, কিন্তু এই পানিটা অবশ্যই হতে হবে বিশুদ্ধ। আমাদের পৃথিবীতে ধরে নাও যে 97 ভাগ মানে বিশুদ্ধ মানে পানির পরিমাণ যদি 100% হয়, তাহলে বিশুদ্ধ পানির পরিমাণ হচ্ছে মাত্র কত পার্সেন্ট জানো? মাত্র 3%, 1 থেকে 3% পরিমাণ বিশুদ্ধ পানি পাওয়া যায়। আর বাকি 97 থেকে 99% পানি হচ্ছে অবিশুদ্ধ। অবিশুদ্ধ বলা যাচ্ছে যে এই পানিতে লবণাক্ততার পরিমাণ থাকতে পারে, বা অন্য কোনো দূষিত পদার্থ থাকতে পারে, বা বিষাক্ত পদার্থ থাকতে পারে, যা আমাদের শরীরের জন্য মূলত ক্ষতির কারণ হতে পারে। তাই পানি একটা যে কী পরিমাণ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা তোমরা অবশ্যই জানো। পানি ছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় কোনো কিছুই করা সম্ভব না। যেমন এখানে বলা যাচ্ছে যে পানি আমাদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। যেমন কিভাবে রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে? ধরো তোমার অ্যাসিডিটি হয়েছে, এটা তোমার কাছে এখন আপাতত অ্যান্টাসিড নেই, তখন তুমি কি করবা? তখন তোমার পাকস্থলিতে মানে শান্ত করার জন্য তুমি কিন্তু পানি পান করতে পারো। পানি পান করলে হয় কি, অ্যাসিডটা পানির সাথে মিশে যায়। এর যদি তোমাকে আমি একটা উদাহরণ দিই, ধরো অ্যাসিডের ধর্ম কি? আগে একটা সময় প্রচলিত ছিল যে আগে মানুষের মুখে, চেহারায় বা ফেসে বা যে কোনো জায়গায় অ্যাসিড নিক্ষেপ করতো। কারোর সাথে যদি কারো শত্রুতা থাকতো, মুখে বা যে কোনো জায়গায় অ্যাসিড নিক্ষেপ করতো। অ্যাসিড নিক্ষেপ করার সাথে সাথে ওই জায়গায় কিন্তু পুড়ে যায়। পুড়ে যাওয়া মানে হচ্ছে আগুন ধরে যাওয়া না বন্ধুরা, চামড়াটা কি কুঁচকে যায়। চামড়া কুঁচকে যাওয়ার কারণ হচ্ছে, তোমরা জানো আমাদের শরীরের প্রতিটা কোষে পানি দ্বারা গঠিত, পানি আছে, প্রতিটা কোষে পানি আছে, এই জন্য আমাদের ত্বককে এত সতেজ লাগে। কিন্তু শীতকালে কি, শীতকালে হচ্ছে কি মানে ওই শুষ্কতার জন্য আমাদের শরীর থেকে বা স্কিন থেকে পানিটা চলে যায়, তখন আমাদের ত্বক কি খসখসে হয়ে যায় বা রুক্ষ হয়ে যায়। তখন আমরা কিন্তু বিভিন্ন ময়শ্চারাইজার ব্যবহার করি বা লোশন ব্যবহার করি। লোশন ব্যবহার করার জন্য আমাদের ত্বক থেকে পানিটা কি বের হয়ে যেতে পারে না। এখন যা বলছিলাম, পানি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই অ্যাসিড যখন কেউ নিক্ষেপ করে, দেখবা আগের যুগের বিজ্ঞাপনগুলোতে কি দেখাতো, যে কেউ যদি কারো মুখে বা শরীরে অ্যাসিড নিক্ষেপ করতো, তখন তার ওই যে জায়গায় অ্যাসিড নিক্ষেপ করতো সে জায়গায় পানি ঢেলে দেওয়া হতো। পানি ঢেলে দিলে তার জ্বালা পোড়াটা কিছু কমে, ওই যে অ্যাসিড নিক্ষেপের জন্য যে জ্বালা পোড়াটা হচ্ছিল, ওই জ্বালা পোড়াটা কি কিছুটা কমে যায়, এই জন্যই পানি দেওয়া হতো। তাহলে আমরা এটাও একটা কারণ ধরে নিতে পারি যে অ্যাসিডিটি হলে আমরা, আমাদের কাছে যদি ইনো বলো বা অ্যান্টাসিড যদি না থাকে, তখন আমরা পানির মাধ্যমে সাময়িক কাজ চালিয়ে নিতে পারি। এখন এখানে দেখবা যে তোমাদের বইয়ে এই জায়গায় কী লেখা আছে। আমি তো তোমাদের বইয়ের বাইরে অনেক কথা বললাম, এখন তোমরা দেখো যে বইয়ে তোমাদের কী লেখা আছে। বইয়ে তোমাদেরকে লিখে দিয়েছে যে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে পানির প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে পানি কেন প্রয়োজন? বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে যান, প্রস্রাব বা ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে কি বের হয়ে যায়। এখানে কি বলা হয়েছে যে বের হয়ে যায়, এর কারণ কি? বের হয়ে যাওয়ার কারণ কি? কারণ আমাদের শরীরে অসংখ্য ছিদ্র আছে, এটা তো তোমরা জানো। আবার আমাদের শরীর কিন্তু আবার ওয়াটারপ্রুফ। কেমন ওয়াটারপ্রুফ? যে আমরা যখন গোসল করি বা অজু করি, তখন কিন্তু আমাদের শরীরের ভেতরে যে অজুর পানি বা গোসলের পানি কিন্তু প্রবেশ করে না। কিন্তু আমরা যখন অতিরিক্ত কায়িক পরিশ্রম করি বা কোনো জায়গায় ধরো দৌড়াদৌড়ি করি বা যে কোনো ধরনের খেলাধুলা করি, তখন আমাদের শরীর থেকে কিন্তু ঘাম বের হয়। এই ঘামে কিন্তু মূলত অনেক বিষাক্ত পদার্থ থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর ছিল। এই জন্যই বলা হয় যে আমাদেরকে ব্যায়াম করার জন্য দৈনিক 2 ঘন্টা অথবা 1 ঘন্টা হলেও মিনিমাম আমাদেরকে ব্যায়াম করা উচিত, যাতে আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থ আছে এগুলো যাতে সরাসরি আমাদের শরীর থেকে কি বের হয়ে যায়। তাহলে ব্যায়াম করা অবশ্যই আমাদের জন্য একটা উপকারী জিনিস, তোমরা জানতে পেরেছ। এবং তোমাদের বইয়ে আরও লেখা আছে যে খাবার পানিতেও পানি ছাড়া বিভিন্ন খনিজ পদার্থ থাকে। এটা কেমন? খাবার পানিতে যে পানি ছাড়াও বিভিন্ন খনিজ পদার্থ থাকে, এই খনিজ পদার্থটা তোমরা তখনই পাবা যখন তোমরা একটা বিশুদ্ধ পানি পান করবা। বিশুদ্ধ পানি পান করবা। যেমন কি কি খনিজ পদার্থ থাকে আমরা জেনে নিই। পানিতে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে ইত্যাদি লবণ ধাতু থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। এখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এগুলো আমাদের কিভাবে বেশি উপকারী, এটা তোমরা এটা আমরা কি জানো যে আমাদের হাড় মানে হাড্ডি, শরীরের যে হাড় আছে কয়টা? 306টা। মানবদেহে 306টি হাড় আছে, অস্থি আছে। হাড়কে আমরা কি বলি, মানে বইয়ের ভাষায় অস্থি বলি থাকি। এই যে মানবদেহে 306টা যে অস্থি আছে, এই 306টা অস্থির মানে কাঠামোগতভাবে দৃঢ় করার জন্য আমাদের এই ক্যালসিয়াম প্রয়োজন। তো কাঠামো দৃঢ় করার জন্য কি ক্যালসিয়াম অত্যাধিক প্রয়োজনীয়। ধরো তুমি একটা বিল্ডিং তৈরি করছো, বিল্ডিং তৈরি করার জন্য অবশ্যই তোমাকে পর্যাপ্ত পরিমাণে বালি দিতে হবে, সিমেন্ট দিতে হবে, এবং মোস্ট অফ অল যেটা তোমাকে করতে হবে যে তোমাকে রড দিতে হবে। তুমি যদি রডের জায়গায় যদি
যদি বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করো, দেখবা যে ওই বিল্ডিংয়ের নিচে তুমি নিজেই মারা গিয়েছো, কারণ ওই ইট পাথর যে সিমেন্টের যে ভার ওইটা তোমার উপরে পড়লে তুমি নিজেই মারা যাবা। কাজেই তোমার এই অস্থি যদি মজবুত না হয়, তাহলে তুমি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তোমার দেখবা অল্প আঘাত পাওয়ার মাধ্যমে তোমার অস্থিটা ভঙ্গুর হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। এজন্য আমাদের প্রতিনিয়ত ক্যালসিয়াম মানে আলাদাভাবে দেখবা যে তুমি যখন কোনো ডাক্তারের কাছে যাবা, যারা অস্থি স্পেশালিস্ট বা কার্ডিওলজি যাদেরকে বলা হয়ে থাকে, তাদেরকে দেখবা যে বিভিন্ন ধরনের ওষুধ তোমাকে প্রিফার করবে। যেমন ধরো ক্যালসিয়াম রিলেটেড, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একটা প্রাথমিক স্টেজে তোমাকে একটা ক্যালসিয়ামের বড়ি দিয়ে দিবে, যা তোমাকে খেতে বলবে, কারণ এই ক্যালসিয়াম হচ্ছে আমাদের অস্থি কাঠামো দৃঢ় করে। সার, এখনও যদি বলি সারের কথা, সার কি? সার মূলত আমরা কৃষি জমিতে বিভিন্ন প্রকারের সার ব্যবহার করে থাকি। আমাদের দেশে নিজস্ব সার কারখানাও আছে। এই সার বিভিন্ন প্রকারের হতে পারে, টিএসপি হতে পারে, নাইট্রোজেনের হতে পারে। মূলত সার কারখানাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে সার উৎপাদন করে। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে সার উৎপাদন করা ছাড়াও তোমরা তোমাদের বাড়িতে নিজস্ব পদ্ধতিতেও সার উৎপাদন করতে পারো। যেমন কারো যদি গবাদি পশু থেকে থাকে, ওই গবাদি পশুর যে বিষ্ঠাটা, যে বজ্রটা যে থাকে, ওই গোবরটাকে তোমরা পানির সাথে মিশিয়ে অনেক দিন ধরে কম্পোস্ট করলে দেখবা ওই জায়গা থেকে প্রক্রিয়াধীনভাবে সার উৎপাদন হচ্ছে। ওই সার যদি তুমি তোমার জমিতে ব্যবহার করবো, তাহলে দেখবা যে মোটামুটি মাশাল্লাহ ভালো ফলন পাচ্ছ। যেমন এই তোমাদের বইয়ে লেখা আছে সার কী কী ধরনের আছে, সারে কী কী উপাদান থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন থাকে এবং কি ফসফরাস থাকে। উল্লেখ্য এই সারগুলো তোমাদের উদ্ভিদের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আমি তো বলেই আছি, যেমন কৃষিক্ষেত্রে তোমরা ধান উৎপাদন যারা করে, ধান চাষ যারা রোপণ করে, তারা কিন্তু দেখবা যে জমিতে এক ধরনের সার ছিটিয়ে দিচ্ছে। তারা কিন্তু এক প্রকারের সারই সবসময় ছিটায় না, কারণ বিভিন্ন সারে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। যে এই সারটা আবার বেশি পরিমাণ দিলেও যেমন ফসলের জন্য ক্ষতিকর, আবার কম পরিমাণ দিলেও ওই ফসলের জন্য ক্ষতিকর। বেশি পরিমাণ দিয়ে তুমি যদি এখন চাও যে তোমার ধরো কোনো একটা অসুখ হয়েছে, ধরো জ্বর হয়েছে, তোমাকে ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক তো এমনি খুব পাওয়ারফুল হয়ে থাকে, তোমাকে ডাক্তার বললো যে দিনে আপনি একটা করে বা দুটো করে অ্যান্টিবায়োটিক খাবেন। তুমি এই জায়গায় চিন্তা করলা যে আমি একবারে 10টা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলবো, তাহলে আমি সুস্থ হয়ে যাব। এই কথা বললে তোমার হিতে আরও বিপরীত হবে। ঠিক তেমনভাবে জমিতে যদি তুমি প্রয়োজনীয় সারের তুলনায় অতিরিক্ত পরিমাণ সার দিয়ে দাও, তাহলে তোমার ওই জমির জন্য এটা আরও খুবই ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করবে। আবার তোমাকে বলে, আবার তুমি যদি কমও দেও সার, তাহলেও কিন্তু তোমার ফসলের ওই তুমি যে কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে চাচ্ছিলে ওই ফলাফলটা কিন্তু পাবে না। যেমন তোমাকে ডাক্তার বললো দৈনিক আপনি 3 বেলা 3টা ওষুধ খাবেন, এখন তুমি দিনে একটা করে ওষুধ খাও, তাহলে কি তোমাকে বলা হয়েছে যে তুমি 15 দিন 3 বেলা করে ওষুধটা খাবা, তুমি 15 দিনে একটা একটি করে 15টি ওষুধ খেলে, তাহলে কি তুমি তোমার শরীর যে রোগটা ছিল রোগ থেকে নিরাময় হতে পারবে? সহজে পারবে না। তখন তোমাকে, কারণ আমরা কি জানি একটা নির্দিষ্ট কোর্স আছে, যে কোর্স বা প্রক্রিয়ার মাঝে গেলে কেউ সুস্থ হতে পারে বা কারো সমস্যার সমাধান হতে পারে। ঠিক তেমনভাবে উদ্ভিদেরও কিছু চাহিদা আছে, সে তোমাকে ফলন দিবে পর্যাপ্ত পরিমাণে, তুমি তার সেবা নিবা না, তাহলে তো সে পর্যাপ্ত পরিমাণে ফলন দেবে না। ঠিক তেমনভাবে তোমরা যদি পড়াশোনা ভালোভাবে না করো আর তুমি যদি চিন্তা করো যে ভালো একটা রেজাল্ট হবে, তাহলে কিন্তু সম্ভব না। তোমাকে প্রতিটা সাবজেক্টের ভালো বেসিক জেনে কোন জিনিসটার জন্য কি হচ্ছে এবং কোন উপাদানটা কি কাজে লাগে এগুলো সব জানতে হবে। আমি এটা বলছি না যে তোমরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত, হ্যাঁ প্রয়োজনের তুলনায় অবশ্যই বেশি জানা ভালো। যেমন ক্যালসিয়ামের কথা কিন্তু তোমাদের বইয়ে পরবর্তীতে পাবে। আমি কিন্তু আগেই তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম যে ক্যালসিয়াম কি। তোমরা জৈব যৌগ সম্পর্কে পরবর্তী অধ্যায়ে আলাদা স্পেসিফিকভাবে একটা চ্যাপ্টারই আছে, পাবে। কিন্তু আমি তোমাদেরকে অল্প একটা শর্ট টেকনিকের মাধ্যমে বলে দিয়েছি যে কার্বন এবং হাইড্রোজেন একসাথে যদি থাকে, ধরো CH4, এটা হচ্ছে মিথেন, এটাকে বলা হয় মিথেন। এই যে দেখো একসাথে যৌগ গঠন করেছে, এটা হচ্ছে জৈব যৌগ। যেমন পানি কিন্তু আবার কি H2O, পানিতে শুধুমাত্র কি হাইড্রোজেন আছে কিন্তু কার্বনটা নেই। এই যে কার্বনটা যে থাকার কথা ছিল, মানে আমি কি বলেছিলাম যে জৈব যৌগ হওয়ার জন্য অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন একসাথে থাকতে হবে। পানিতে শুধুমাত্র কি আছে দেখো, শুধুমাত্র হাইড্রোজেন আছে। আবার কার্বন ডাইঅক্সাইডে কি আছে, ধরো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2। এই কার্বন ডাইঅক্সাইডে শুধু কার্বন আছে কিন্তু হাইড্রোজেনটা মিসিং। কাজেই এই দুইটাকে আমরা জৈব যৌগ বলতে পারবো না। জৈব যৌগ আমরা তখনই বলতে পারবো যখন কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এটা তোমাদের 11 অথবা 11 নম্বর চ্যাপ্টারে আছে। এই জিনিসটা আমি তোমাদেরকে অল্প করে একটু বুঝিয়ে দিলাম। এরকম প্রতিটা বিষয় আমি তোমাদেরকে অল্প অল্প করে বোঝাতে থাকবো, তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলা জানতে থাকবে, বিষয়গুলো বুঝতে থাকবে। পরবর্তীতে আমি যখন তোমাদের ওই অধ্যায়টা নিয়ে বিস্তৃত আলোচনা করব বা বোঝানোর চেষ্টা করব, তোমরা সহজেই এই বিষয়টা ধরে নিতে পারবে। এজন্যই আমি প্রতিটা লাইন বাই লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কোন লাইনটার কি মানে হচ্ছে, কোন ওয়ার্ডটার কি মিনিং, পরবর্তীতে এই ওয়ার্ডের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো, এই বিষয়ে আমরা তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি।
যেমন কাগজ, কাগজ বিষয়টা কি? কাগজ আমরা তো প্রতিনিয়তই লেখাপড়া করার জন্য বা কোনো কিছু লেখার জন্য যে কোনো ক্ষেত্রে কাগজ ব্যবহার করি। এই কাগজগুলা কিন্তু বাঁশ বা আখের ছোবলা এইসব জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়। সেলুলোজ, একটা জিনিস মনে রাখবে, আর একটা মজার ঘটনা যদি তোমাদেরকে বলি, যে সেলুলোজ বিষয়টা কি? তোমরা কি জানো মানুষের শরীরে সেলুলোজ নামক এনজাইম থাকে না? যেমন আমরা যে গরুর মাংস খাই বা গরুর মাংস খাই বা ধরো ভাত খাচ্ছি, আমাদের শরীরে এই খাদ্যগুলা হজম করার জন্য এক ধরনের এনজাইম থাকে। প্রত্যেকটা খাদ্য হজম করার জন্য আলাদা আলাদা এনজাইম কিন্তু আমাদের থাকে। প্রতিটা খাদ্য হজম করার জন্য আমাদের শরীরে আলাদা আলাদা এনজাইম থাকে, কিন্তু মানব দেহে এই সেলুলেস নামক এনজাইমটা থাকে না। এর কারণ কি বন্ধুরা বলতে পারবা? কারণ হচ্ছে আমাদের যে শাকসবজি খাই, শাকসবজি মূলত ঘাস জাতীয় খাদ্য উপাদানগুলো কে গ্রহণ করে? এই ধরো কোনো গরু বা ছাগল বা কোনো জীবজন্তু, এগুলো ঘাস জাতীয় খাদ্য, তাদের শরীরে এই সেলুলেস নামক এনজাইমটা আছে। কিন্তু আমাদের শরীরে এই সেলুলেস নামক কোনো এনজাইম না থাকার কারণে আমরা কিন্তু শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করলেও এগুলো আমরা হজম করতে পারি না। এগুলো আমাদের বিশ্রার সাথে একদম স্পষ্ট ভালোভাবে বেরিয়ে চলে যায়, কিন্তু এই শাকসবজির যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো এগুলো আমাদের শরীরের মাঝে কি থেকে যায়। এই জন্য আমরা শাকসবজি গ্রহণ করি, কিন্তু একটা জিনিস মনে রাখবা যে আমাদের শরীরে এই সেলুলেজ নামক এনজাইম না থাকার জন্য শাকসবজিটা কিন্তু আমাদের হজম হচ্ছে না। হজম হচ্ছে প্রক্রিয়াধীন। অন্যান্য খাদ্য যেমন পিষে ফেলে, কিন্তু এই শাকসবজিটা পিষে ফেলে না, শাকসবজি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো কি আমাদের শরীর রেখে দেয়। এই কাগজ তৈরির ক্ষেত্রে এই সেলুলেসটাই মূলত কাজে দেয়। যেমন কাগজ আবিষ্কার মানবদের একটা বুঝতেই পারতেছো, বাঁশ অথবা আখের ছোবলা। এই যে তোমরা যে বাজারে বা দোকানে দেখবা যে আখের রস খাও, আখের কিন্তু ছোবলা থাকে না, খাওয়ার পরে এই ছোবলা এবং বাঁশ জাতীয় কিছু উপাদান দিয়ে এই কাগজ তৈরি করে। এই কাগজটা যখন তৈরি করা হয় তখন বিভিন্ন টাইপের কাগজ তৈরি করে, কেউ ভালো মানের কাগজ বা খারাপ মানের কাগজ। যখন প্রথম যে উপাদান দিয়ে তৈরি ওইটা ভালো মানের কাগজ, আবার পরবর্তী মন দিয়ে যেটা তৈরি করা হয় এটা নিম্নমানের কাগজ হয়ে যায়। আদান দিতেছে। আচ্ছা বন্ধুরা, এখন আমাদের নামাজের সময় হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনাদের সামনে নিয়ে আসব। প্রথম অধ্যায় সম্পর্কে এই ছিল আমাদের আজকের বক্তব্য। পরবর্তী এমন প্রতিটি অধ্যায়ের সুস্পষ্ট ব্যাখ্যা, প্রতিটি ওয়ার্ডের কোন কোন পরবর্তী জীবনে আমাদের কী কী কাজে লাগে, এমন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আশা করি এই ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে। আমি এই অধ্যায়ের আর কিছু অংশ বাকি আছে, ওই বিষয়গুলো শেষ করেই আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব, যে জায়গায় যত সামনের দিকে যাব তত আস্তে আস্তে করে আপনাদের বেসিক আরও ক্লিয়ার হতে থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। সবাই মিলে শিক্ষা গ্রহণ করার যে একসাথে যে মজা, এটাই হচ্ছে আমাদের প্রকৃত শিক্ষা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।